এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের উপরে একটি ভিডিও প্রস্তুত করছি। আজকের বিষয়টি হচ্ছে গল্প। আমরা যদি সিলেবাসটা লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই সিলেবাসের প্রথমেই রয়েছে গল্পটির নাম পুঁই মাচা, আর গল্পটির লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মূল গ্রন্থের নাম মেঘ মল্লার। এটি প্রবেশের পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই গল্পে প্রবেশ করার পূর্বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দু চারটে কথা বলা দরকার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের অন্যতম। 1894 সালে জন্ম। ইনি একটি বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 জন্ম, এবং তৃতীয় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি হচ্ছেন 1908 সালে জন্ম। তাহলে এই যে তিন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেমন মিল রয়েছে তেমনই অমিলও রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় যেখানে মার্কসিজম এবং ফ্রয়েডিজমকে নিয়ে তার সাহিত্য রচনা করেছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমের লাল মাটি মেখে সেখানকার যে একেবারে দুলে বাউরি মুসলমান ফকির একেবারে সমাজের অন্তঃজ শ্রেণীর মানুষকে নিয়ে তিনি সাহিত্যের আসরে তাদের এনেছেন। আর আজকের যিনি আলোচ্য লেখক, গল্পকার ও ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাঁর কথা বললেই যে উপন্যাসটির কথা মনে পড়ে সেটি হলো গিয়ে পথের পাঁচালী। শুধু পথের পাঁচালী নয়, তার সঙ্গে যে সত্যজিৎ রায় যেটিকে চলচ্চিত্রায়িত করেছেন অপু ট্রিলজি, অর্থাৎ পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার। তার ছাড়াও তার বা আমরা যদি বলি এপিক নোবেল ইছামতি, অরণ্যে ঘোষ এস্টেটে দীর্ঘদিন থাকার সুবাদে সেই লারা লবটলিয়া বইহার সেখানকার যে অভিজ্ঞতা, তার সাহিত্যরূপ হচ্ছে আরণ্যক। বহু উপন্যাসে তার যেমন নিজস্বতা ফুটে উঠেছে, তেমনি গল্পগুলির মধ্যেও তার নিজস্বতা লক্ষ্য করা যায়। মৌরি ফুল, বামা, তালনবমী গল্পের মধ্যে বিভূতিভূষণ যেমন, উপন্যাসের মধ্যেও বিভূতিভূষণ সেই তেমনই। সেটি কি? সেটি হচ্ছে সরলতা, ঈশ্বরের প্রতি ভক্তি আর দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই। তিনি ইছামতি উপন্যাসে খুব সুন্দর একটি কথা বলেছিলেন। সেই চণ্ডীমণ্ডপ প্রসঙ্গে সেই আলস্য আর নিষ্কর্মতা থেকে আসে ব্যর্থতা আর পাপ। সে আলস্য আর নৈষ্কর্ম, যেখানে ভবানী মারুজ্যের 3টি স্ত্রী এবং পুত্র, এবং বিশেষ করে ভবানী মারুজ্যের যে সম্বন্ধী সেই রাজারাম একজন ভয়ঙ্কর মানুষ হওয়া সত্ত্বেও কি অদ্ভুতভাবে তিনি সকলকে একেবারে তার ক্ষমা চক্ষে তিনি যেন অঙ্কন করেছেন। তার উপন্যাসে কোনো মরবিড আহ্বান নেই। মৃত্যু আছে, অসুখ আছে, বিসুখ আছে, দারিদ্র আছে, সমস্যা আছে, কিন্তু তবুও তিনি মানিক বন্দ্যোপাধ্যায় বা সমরেশ বসু হয়ে উঠতে পারেননি। কোনো এক অপার ক্ষমা, মমতা তাঁর উপন্যাসের চরিত্রগুলিকে যেমন, গল্পের চরিত্রগুলিকেও তেমনই মথিত করেছে। এ প্রসঙ্গে আরেকটি কথা এ প্রসঙ্গে বলতেই হয়, সেটিও সেই
এপিক উপন্যাস তার ইছামতি, যেখানে একজন সাহেব নীলকুঠির যাদের ছিল গিয়ে তৎকালীন ভারতীয়দের বা বাঙালিদের নির্যাতনের প্রাণকেন্দ্র, তা সেই অত্যাচারী সিমটন সাহেব মারা যাচ্ছে। তা সেই সিমটন সাহেব যখন মারা যাচ্ছে, তার যে কষ্ট, তার যে দুঃখ, তার যে যন্ত্রণা, পাশাপাশি যারা অবস্থান করেছে গয়া মেম, প্রসন্ন চক্রবর্তী, তারা কিন্তু খুব ওই মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন। কিন্তু লেখক কি এক অদ্ভুত এক রোম্যান্স তিনি রচনা করেছেন। তিনি বললেন সিমটন সাহেবের কোনো কষ্টই হয়নি, কারণ তিনি তখন তার ছোট ভাই এর সঙ্গে একটা মাছ ধরতে ব্যস্ত। সেই জায়গাটার নাম এল্ডার ওয়াটার, আর সঙ্গে তার কুকুরটিও রয়েছে। সুতরাং এই যে মৃত্যুর কাছে বসে তিনি এক মৃত্যুহীন জগতের বর্ণনা করেছেন। কি অপূর্বভাবে, যে অপূর্ব জীবন, হরিহরের জীবন, সর্বজয়ার জীবন নিখুঁতভাবে তিনি অঙ্কন করেছেন। আর সবেতেই সব চরিত্র সম্পর্কে একটাই বলা যায়, অপাপ বিদ্ধ, পাপ কখনো তাদের মধ্যে প্রবেশ করেনি। হলাপেকে যে মানুষ খুন করে, সেও আস্তে আস্তে এই লেখকের করুণাঘন যে দয়া সেটা পেয়ে যায়। সুতরাং আজকে আমরা ওই লেখকেরই এই গল্পের মূল কাহিনীটিকে আমরা প্রথমেই একটু দেখে নিতে পারি। কাহিনীটি একেবারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একেবারে নিজস্ব শৈলীতেই তৈরি করা, এবং তাঁর জীবনের মধ্যে কৌতুক ছিল, তার সঙ্গে ছিল দুঃখ বেদনার যে বিষয়টা, সেটা এই গল্পে উঠে এসেছে। গল্পটি হলো সহায়হরি চট্টোপাধ্যায় বা সহায়হরি চাটুর্য। তার 3টি কন্যা, আর হচ্ছে গিয়ে তার স্ত্রী অন্নপূর্ণা। এইটাই হচ্ছে গল্পের মানে একেবারে কেন্দ্রীয় চরিত্র এরা। তা সহায়হরি চাটুর্য ওই যেমন সমস্ত অন্যান্য উপন্যাস গল্পের যেমনভাবে লক্ষ্য করা যায়, ঠিক তেমনই কিছুই ব্যত্যয় হয়নি। অর্থাৎ সেই ব্রহ্মোত্তরভোগী, ধারে করণ ঘটে, মুদিখানা থেকে ধারে মাল পাওয়া যায়, তারপর কিছু পুরোহিত যাজন যজন ইত্যাদি থাকে, আর পূর্বপুরুষের যে সম্পত্তি তা থেকেই তাদের দিন চলে যায়। এই যে একটা পুরনো ছক, সেই ছকেই বাঁধা সহায়হরি চট্টোপাধ্যায়। কিন্তু এখন তার অবস্থার একেবারে তলানিতে ঠেকেছে। কোনো আজকে তার স্বাচ্ছন্দ্য নেই। 3 মেয়ের মধ্যে বড় মেয়ে খেন্তির বিয়ের বয়স চলে যাচ্ছে, না আজকের প্রেক্ষাপটে নয়, যদিও তার বয়স 15, কম করেই বলে মা বাবা। 15 বছরের মেয়ে আর 13-র সঙ্গে 16-র সে সমাজে কোনো পার্থক্য ছিল না। মেয়েদের যত তাড়াতাড়ি পারা যায় বিয়ে দিতে পারলেই যেন বাবা মায়ের দায় ঘোচে, শুধু বাবা মায়ের নয়, সমাজেরও যেন তারা একটা জগদ্দল পাথর, সেই পদ্ধতিটি এখানে অবলম্বিত হয়েছে। এই যে 3 মেয়ে, খেন্তি, রাধি, পুটি, এই যে 3টে মেয়ে, এই 3 মেয়েকে দেখে আবার মনে পড়ে যায় সেই ভবানী বাণিজ্যের 3 স্ত্রী, টিলু, বিলু, নীলু, সেই এক ছাঁচ। তা সেই ঘটনায় মেয়ের বিয়ে দিতে হবে, তাতে কোনো কর্ণপাত নেই। সে এই গল্পে প্রথমেই প্রবেশ করছে কিভাবে না, কিছু একটা চেয়েছে, ওই ঘটি হোক বাটি হোক, সে কিনা ওই খেজুরের রস আনবে এবং সেই রস শীতকালে খাবে, এবং সেই রস এর জন্য বাটি যখন চাইতে যাচ্ছে, তখন অন্নপূর্ণার স্বরূপটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। অন্নপূর্ণা কিন্তু আর 5 জনের মতো নয়, সে কিন্তু তার মধ্যেও কিন্তু সেই সর্বজয়ার যে ভাবটা সেটা কিন্তু রয়েছে। দারিদ্র আছে, অসুস্থতা আছে, মৃত্যু আছে, তবুও জীবন তো থেমে থাকে না। সেই
জীবনে হার না মানা একজন চরিত্র হচ্ছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা তাতে তো মোটেই পাতা দেয়নি, সে যা কাজ করছিল তাতেই সে থাকলো। তখন যাই হোক একটা ঘটি বাটি পেয়ে নিয়ে ছুটেছে রস আনতে, কিন্তু দেখে কি বেরোবার আগেই তার বড় মেয়ে এক রাস ওই পাকা পুঁই ডাঁটা আর একটা মেয়ের হাতে কিছু পাকা পুঁই পাতা এবং কিছু জনের পুঁই পাতার সঙ্গে একটা কিছু বাঁধা, এই অবস্থায় তিনজনকে সে লক্ষ্য করে। এবং যে পুঁই গাছ বা পুঁই শাক বা পুঁই লতা যাই বলি না কেন, সেগুলো কিন্তু এখন খাদ্যের অযোগ্য, কারণ সেগুলো বয়স হয়ে গেছে, এক কথায় সেগুলো আর খাওয়া চলে না, সেগুলো এখন জঞ্জাল হয়ে পড়েছে। তৎসত্ত্বেও তাদের ঘরের যে দারিদ্র্য, তাদের ঘরের যে খাদ্যাভাব, সেটা বড় মেয়েটা অনুমান করতে পেরেছে। সেই জন্য খেন্তি ফেলে দেওয়া জঞ্জালের মতো পুঁই শাক পুঁই ডাঁটা ঘরে নিয়ে এসছে, আর সঙ্গে সঙ্গে কিছু চিংড়ি মাছও সংগ্রহ করেছে। বাবাকে যে বাবার নামে চালিয়ে যে পয়সা দিয়ে দেবে, যদিও যার কাছে নেওয়া হয়েছে সে আগেরও পয়সা পাবে। সুতরাং এইভাবে তিন কন্যা, মাঝখানে বাবা আর পিছনে মা, এই যে একটা সুন্দর ফ্রেমে বাঁধানো ছবি হয়ে তৈরি হয়েছে। এরপর মায়ের সেই ভয়ঙ্কর মূর্তি, যেটা স্বামীকে পুরোটা দেখাতে পারেনি, এবার সে দেখালো তার মেয়েকে, একেবারে বলল যা ছুঁড়ে ফেলে দিয়ে আয়, একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে আয়। কারণ হচ্ছে ওটা খাওয়া তো যাবেই না, কারণ ওটা জঞ্জাল। আর তার উপরে এই যে বাবা, সে মেয়ের বিয়ের কথা ভাববে, ঘরের অন্য কথা ভাববে, তা না করে তার এখন দুটো নেশা, ওই রস খাবে, না হলে লোকের বন জঙ্গল থেকে মেটে আলু তুলে নিয়ে আসবে, অথবা তার বড় নেশা হচ্ছে মাছ ধরা, এর মধ্যেই আছে। এখান থেকেই তাকে বেরোনোর জন্য সে এখন তীব্র ভর্ৎসনা করে মেয়ে তিনটেকে। এ যেন ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া। ফলে ছোট মেয়েটি বাধ্য হয় ওই পুঁইডাটা বাইরে ফেলে দিয়ে আসতে, কিন্তু সব ফেলে দিতে পারে না, কারণ তার ছোটো হাতের মধ্যে দিয়ে গলে যায় দু চারটে, এবং পরে দেখা যায় সেই গলে যাওয়া দু চারটে পুঁই শাক রান্না করতে গিয়ে অন্নপূর্ণা সেই পুঁই শাককে কিন্তু রান্না করে ফেলে। এবং সকলেই অবাক হয়ে যায়, যখন খেন্তি খেতে বসে তখন দেখে সেই পুঁই তরকারি তাকে দেওয়া হয়েছে, এবং যদিও সেটা খাদ্যের অনুপযুক্ত, তবু তাকে খাদ্যে পরিণত করেছে তার সুন্দর রন্ধন কৌশলের মাধ্যমে, সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। আর খেন্তি কিন্তু তখনও বলেছে যে আমাদের আর নিবি, এই যে প্রশ্ন করেছে অন্নপূর্ণা, তার উত্তরে সে ইঙ্গিত করেছে হ্যাঁ, এবং তাকে আরও দিয়েছে। এবং এই যে তার যে এই যে খাওয়া, অখাদ্য পুঁই শাক খাওয়ার প্রতি যে তার যে এই লোভ, এর প্রতি যেমন একসময় রাগ হয়েছিল, আজকে তিনি কিন্তু ক্ষমাতে মমতাতে একেবারে মানবিক মূর্তি ধারণ করেছেন। এরপর আসে সেই যাকে বলে আমরা চণ্ডী মণ্ডপ, যে চণ্ডী মণ্ডপের কথা আমি ইতপূর্বেই বললাম, সেটা হচ্ছে ইছামতিতে চণ্ডী মণ্ডপ, সেখানেও বসত। চণ্ডী মণ্ডপের কাজ কি না, লোকের পরনিন্দা পরচর্চা এবং কার কিভাবে সমাজচ্যুত হবে, কাকে কিভাবে অত্যাচার করা হবে, তার একটা সলা পরামর্শ হতো। চণ্ডী মণ্ডপ কিন্তু কোনো কালেই চণ্ডীর বা দেবীর স্থান ছিল না, এটা ছিল ওই অলস যে উচ্চবর্ণের মানুষ, তবে কিছু নিম্নবর্ণের মানুষ থাকতো, তাদের সময় কাটানোর একটা জায়গা, আর কিছুটা বিচারশালাও বলা যেতে পারে। সেখানেই তার ডাক পড়ল সহায় হরি, যে সে কেন তার মেয়েকে বিয়ে দিচ্ছে না, কারণ তার মেয়ে তো আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি, কারণ যার সঙ্গে আশীর্বাদ হয়েছিল সেই ছেলেটি মোটে ভালো নয়, এ কথা কেউ শুনতে চায় না। কালীময় রীতিমতো তাকে শাসায় যে তুমি বিয়ে দিতেই হবে, না দিলে তোমার সমস্যা হয়ে যাবে।
এবং শেষ পর্যন্ত তাদেরই আত্মীয় স্বজনের যোগাযোগে একটি ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। ছেলে বললে সেটা খুবই অত্যুক্তি হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যখনই যাদেরই বা এই ধরনের বিয়ে বা যাকে বলে কৌলিন্য প্রথা রক্ষা করতে হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে যে মেয়েদের সঙ্গে ছেলেদের যে পার্থক্য সেটা হেভেন টু হেল, মানে সেই 8 বছরের সঙ্গে 80 বছরের, অর্থাৎ ঘাটের মরার সঙ্গে বিয়ে। তবে এটা 80 বছর নয়, 40 বছরের কাছাকাছি বয়স, আর এই দিকে 15 বছরের মেয়ে। কিন্তু এখানেও সমস্যা বাঁধল। সে সমস্যা হচ্ছে পনের টাকা পুরোটি দেওয়া গেল না, 250 টাকার মতো বাকি রয়ে গেল। এবার এই যে 15 টাকা না দিলে তার যে কী সমস্যা হয়, তার যে রক্তক্ষরণ কিভাবে ঘটে, সেটা কিন্তু একেবারে বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথ তাঁর দেনা পাওনা গল্পে একেবারে জানিয়ে দিয়েছেন। কিন্তু এ তো বিভূতিভূষণ। বিভূতিভূষণ মানে অপার ক্ষমা, অপার মমতা, অপাববিদ্ধ চরিত্র। ফলে বিয়ে হয়ে গেল এবং তেমন কিছু জানাও গেল না। মাঝে একবার গিয়েছিল সহায় হরি মেয়ের কাছে দীর্ঘদিন পর, কিন্তু তাও প্রতিবেশীরা চায়নি, কারণ তারা চায় যতক্ষণ পর্যন্ত নাতি নাতনি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেয়ের বাড়ি যাওয়াটা উচিত নয়। কিন্তু তবুও গেছে এবং সেখানেও কিছুটা হলেও ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দেনা পাওনা, তার যে সেই শাশুড়ির যে মূর্তিমান যে চেহারা, কিছুটা এখানে আঁচ আছে। যেমন বিভূতিভূষণের আমরা বলি না যে বিভূতিভূষণের যে এই আমাদের ইংরেজ, অর্থাৎ যেমন দুজন বিখ্যাত ইংরেজ হচ্ছে গিয়ে ওই সিমটন সাহেব, তেমনি যদি আমরা সেই সিমটন সাহেবের সঙ্গে আমাদের নীলদর্পণ নাটকের দীনবন্ধু মিত্রের সাহেবের তুলনা করি, তাহলে অনেকটা পার্থক্য লক্ষ্য করা যাবে। ওই যে নীলদর্পণের যে নাটক, তার যে সাহেব পিপি রোগ আর ডব্লিউ উড, কি অত্যাচারী, কি ভয়ঙ্কর, কি মরবিড, সেখানে কিন্তু বিভূতিভূষণ একেবারেই সেই টমাস হার্ডির মতো একেবারে সুন্দর অপূর্ব ছন্দে তিনি জীবনকে এগিয়ে নিয়ে চলেন। তা যাই হোক, মেয়ে পাঠায় না। ইতোমধ্যে মেয়ের বসন্ত রোগ হয়, বসন্ত রোগে তার মৃত্যু ঘটে এবং সেই মৃত্যুর পরও দেখা যাচ্ছে সেই যে ঘটনা, সেটা যেন খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। ইতোমধ্যেই লক্ষ্য করা যায় যে ওই যে ডাঁটাগুলো ফেলে দেওয়া হয়েছিল বা যেখান থেকে তারা পুতুল খেলা করতো ওই 3 মেয়ে, সেখানে কিন্তু একটা পুঁই গাছ তৈরি হয়েছিল এবং সেই পুঁই আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু যখন পুঁইটা রোপণ করেছিল তখন কিন্তু অন্নপূর্ণা বলেছিল এই শীতকালে কিন্তু পুঁই শাক হয় না, কারণ শীতের পরে আসে গ্রীষ্ম, হবে না। তবে লাগা যদি শিশির টিশির পড়ে তাহলে হয়তো হতে পারে। কিন্তু সে পরামর্শ দিয়েছিল যে পুঁই লাগাতে গেলে কিন্তু সবসময় বর্ষাকালেই লাগাতে হয়। তাই ইতিমধ্যে এই পুঁই গাছ একদম শুধু পাঁচা নয়, সমস্তটা ভর্তি হয়ে একেবারে সেই কালিদাসের কুমার সম্ভব কাব্যের মতো আমরাও উচ্চারণ করতে পারি, সঞ্চারিণী পল্লবিনী লতৈব। তাহলে সঞ্চারিণী পল্লবিনী সেই পুঁই শাক এখন মাচাকে ছাপিয়ে এদিক ওদিকে যার দোল খাচ্ছে। আর ওদিকে যার দ্বারা প্রথিত, যার জলে সিঞ্চিত, যার মমতায় এ পল্লবিত, সেই খেন্তি আজ আর নেই। খেন্তি মৃত্যুমুখে পতিত হয়েছে। এই পয়লাতাকে দেখতে দেখতেই চলে আসে আবার একটা শীতকাল। আবার সেই পিঠে পুলি, যে পিঠে পুলি আগে একবার 3 বোনে খেয়েছে, শুধু পিঠে পুলি খাওয়া নয়, তার সঙ্গে পিঠে তৈরি করার উপকরণও খেয়েছে, নারকেল কোড়া খেয়েছে এবং স্বভাবগত দিক দিয়ে খেন্তি যথেষ্ট লোভী, কিন্তু খুবই খাপছাড়া। তৎসত্ত্বেও তার কিন্তু সহনশীলতা, সে হচ্ছে ঐশ্বরিক। সেই সহনশীলতার কথা, সেই নোলাপনার কথা, সেই অগোছালো জীবনযাত্রার কথা,
সেই পুঁই শাকের কথা আজকে আবার পিঠে করতে এসে সব ভেসে ওঠে অন্নপূর্ণার চোখে। সেই অন্নপূর্ণা এখন কষ্ট পায়, দুঃখ হয়, যন্ত্রণা হয়, এবং সে যেন ওই পুঁই গাছের দিকে তাকিয়ে বুঝতে পারে সেই খেন্তির পরশ, সেই খেন্তি যেন আজও অবস্থান করছে ওই পুঁই গাছের মধ্যে দিয়ে। আর ওদিকে বাবা সহায় হরি, তার নামই তো সহায় হরি, কিন্তু সে নিঃসহায়। এও কানা ছেলের নাম পদ্মলোচন, নাম অন্নপূর্ণা, কিন্তু অন্ন যে বারন্ত। নামের ক্ষেত্রে ঠিক আছে ওই খেদি, খেন্তি, পুটু এরাই ভালো আছে, আর বাকিদের সব নামের ক্ষেত্রে তেমন কোনো বিশেষত্ব নেই। এদিকে সে আবার সেই শুরু করেছে মাছ ধরা। মাছ কী করে ধরবে, তার টোপ কী হবে, তার চার কী হবে, অর্থাৎ মাছেদের যে নৈবেদ্য সেটা কিভাবে সাজানো হবে, সেই পরামর্শ চলতে চলতেই আমরা এই দুঃসংবাদটি পেয়ে যাই, তার মেয়ের মৃত্যুর কথা। কিন্তু মৃত্যু হলেও তার বসন্ত রোগের কথা, তার যন্ত্রণার কথা, সেগুলো কিন্তু ওই মরবিডভাবে প্রকাশিত হয়নি। একটা শান্ত, যেন পৃথিবীর এটা একটা নিয়ম, যে এক গতানুগতিক নিয়ম, এই চলছে, পৃথিবী চলবে, চলমানতাই জীবন, এই চলতেই হবে। আর সব হচ্ছে গিয়ে উপর থেকে যেন কেউ একজন সে বাজিকরের মতো মানুষকে খেলিয়ে নিয়ে যাচ্ছে। এইভাবেই এই গল্পের সমাপ্তি ঘটেছে। আমরা এবার দেখছি যে নতুন যে সিলেবাস হয়েছে এবারে, সেই সিলেবাসে কিন্তু দুটো সেমেস্টার হবে 11-এ, আর দুটো সেমেস্টার হবে 12-এ। তাই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য আজকে গল্পটি পড়ানো হলো। এই গল্পটিতে যে প্রশ্নগুলো হবে সবই কিন্তু এমসিকিউ। প্রথমটাকে আমরা এমসিকিউ বা বলতে পারি বহু বিকল্প যুক্ত প্রশ্ন। দ্বিতীয়টা থাকবে মন্তব্য এবং যুক্তি, এর 4টে করে অপশান থাকবে। কোন যুক্তিটি ওই মন্তব্যের উপযুক্ত সেটি চিহ্নিত করতে হবে। এরপরে থাকবে বিবৃতি, এবং বিবৃতি দুটো বিবৃতি থাকবে, সেই বিবৃতির মধ্যে কোন বিবৃতি সত্য সেটাও চিহ্নিত করতে হবে। থাকবে বিবৃতি এবং ব্যাখ্যা, কিভাবে বিবৃতি দেওয়া হলো এবং তাকে ব্যাখ্যা কিভাবে করা হবে তার অপশান দেওয়া হবে। তারপরে থাকবে সংকেত বিকল্প, অর্থাৎ ABCD দিয়ে পড়া হবে বিকল্প, এবং সেই বিকল্পের মাধ্যমে আমাদের চিহ্নিত করতে হবে যে কোন বিকল্পটি সঠিক। এরপর আসবে শূন্যস্থান পূরণ। একটি পুরো বাক্য থেকে আমরা যেমন করি ফিল আপ ইন দ্য ব্ল্যাঙ্কস, ওটা তো একেবারে ইংরেজিতে প্রথম থেকেই আমরা পড়ে এসেছি, ওটা নতুনত্ব কিছু নেই। সুতরাং বাংলায় হয়তো এতদিন ছিল না, এবার সেটা শুরু হলো যে ফিল আপ ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ। এরপরে থাকবে স্তম্ভ, অর্থাৎ এ স্তম্ভ বি স্তম্ভ, অর্থাৎ আমাদের এটা ইতিহাসে বিজ্ঞানে এগুলো খুবই ছিল এবং আছে, অর্থাৎ মেলাতে হবে ইতিহাসে। অর্থাৎ দেখা গেল 4টে সাল দিল, 4টে সালে 4টে ঘটনা দেওয়া হলো, সেই ঘটনাগুলোকে উল্টে পাল্টে দেওয়া আছে এবং কোনটার সঙ্গে কোনটা সত্য সেটা আমাদের চিহ্নিত করতে হবে। এরপরে থাকবে বিবৃতি এবং কারণ ব্যাখ্যা, এই বিবৃতি দেবে তার কারণ ব্যাখ্যা করতে হবে, এটা এক রকমের। আর এরপর থাকবে সত্য মিথ্যা, অর্থাৎ যে বিষয়টা থাকছে 4টে করে যে অপশান তার মধ্যে সত্য এবং মিথ্যা, সত্য চাইলে সত্য দিতে হবে, মিথ্যা চাইলে মিথ্যা দিতে পারে, বলতে পারে কোন এটি মিথ্যা কোনটি সেটা হতে পারে, আবার সত্য কোনটি এটাও দিতে হতে পারে। আর সর্বশেষ সেটি হচ্ছে জ্ঞান অর্জন সংক্রান্ত সিদ্ধান্ত। জ্ঞান যে অর্জিত হলো এই পুঁই মাচা এই গল্প থেকে আমরা যে জ্ঞান সংগ্রহ করলাম, সেই জ্ঞান সংগ্রহ ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব কোন অপশানটিতে, যে 4টি অপশান থাকবে তার মধ্যে কোন অপশানটি আমরা বিশেষভাবে গুরুত্ব দেব। এখন আমরা কিছু প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর হবে, এবং সেই উত্তরটা অবশ্যই হবে কীরকম না ওএমআর সিট হবে, সেই ওএমআর সিটে তার উত্তর দেওয়া হবে।
অর্থাৎ উত্তরটা ওএমআর থেকে ওএমআরের নির্দিষ্ট যে ABCD যে 4টে ফরম্যাট থাকবে সেই 4টে ফরম্যাটে গিয়ে যেটি সঠিক যেটি উত্তর আর কি সেটিকে ওই কালো পেন দিয়ে গোল্লা পাকাতে হয়, যেটা এখন গোটা পৃথিবী জুড়েই চলছে। আমাদের দেশেও নানা যে কম্পিটিশান যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষাগুলোতেও চলে। সুতরাং এমনকি আমাদের যে বিখ্যাত দুটো পরীক্ষা হয় JEE মেন JEE অ্যাডভান্স নিট যে কোনো পরীক্ষায় এখন ওএমআর সিটের একটা বিরাট প্রচলন শুরু হয়ে গেছে। সুতরাং ওএমআর সম্পর্কে একটা সাধারণ ধারণা আমাদের তৈরি করতে হবে। আমরা এখন কিছু প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলো হবে এই রকম। আমাদের গল্পের নাম ছিল পুঁই মাচা। তাহলে এবারে আসবে কিছু বিষয় থাকবে, যেমন যদি আমাদের বলে অর্থ থেকে অর্থ বিষয়ে দেয় যে উৎসুকগু, এই যে শব্দটা উৎসুকগু, তাহলে এর অর্থ কি? অর্থ দেওয়া হয়নি, দেওয়া হবে, বা দেওয়া উচিত, বা দেওয়া হবে না, এর মধ্যে যেটি সেটি আমরা নেব। কুম্ভকার, কুম্ভকার এই যে শব্দটা দেওয়া হলো এর অর্থ হলো যে কামার, কুমোর, তাঁতি, জেলে, সেটি হবে। এবার দিল যে সঙ্গতি সম্পন্ন, সঙ্গতি সম্পন্ন এর যদি বলে যে অপশান দেয় 4টে, সেই 4টে অপশানের মধ্যে দেওয়া হলো যে কোনটি সঠিক নয়, বড়লোক, ধনী, ক্ষমতাবান, দরিদ্র। তাহলে যেটি একেবারে অবশ্যই মনে হচ্ছে যে এটা এর সঙ্গে ম্যাচ করছে না, সেইটি হচ্ছে গিয়ে দরিদ্র, সেটি হবে এখানে। এবার আসি, পুঁই মাচা গল্পটি কার লেখা? এবার তো ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের অপশান থাকবেই, তার সঙ্গে আরও একটা বন্দ্যোপাধ্যায় দেওয়া যেতেই পারে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে বন্দ্যোপাধ্যায়ের কোনো অভাব নাই, সুতরাং 4 বন্দ্যোপাধ্যায় দেবে, আমাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখতে হবে। আবার এলো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বহু পত্রিকা আছে, সবুজপত্র, বঙ্গদর্শন, এদিকে হলো গিয়ে ভারতী, সাধনা, এবং তার সঙ্গে দেওয়া থাকলো প্রবাসী। এবার যেটি হবে সেটা দিতে হবে। পুঁই মাচা গল্পটির মূল গ্রন্থের নাম কি? বিভূতিভূষণের প্রচুর আছে, যাত্রাবদল, মৌরি ফুল, মেঘমল্লার, নবাগত, তার মধ্যে যেটি হবে সেটি আমাদের টিক মারতে হবে। মেঘমল্লার গল্পগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে? 1931, 1932, 1934, 1937, এভাবে দেওয়া হবে। এবার হলো যে দুলেবাগদি পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটায় কে? এখানে হবে সহায় হরি। এবার সেখানে 4টে অপশান থাকছে, সেই 4টে অপশান হচ্ছে খেন্তি, অন্নপূর্ণা, তারকখুড়ো আর সহায় হরি। এবার আমরা আসবো খেন্তির হাতে চুরিগুলিকে আটকানোর সেফটবিনের মূল্য কত? আছে 4টে অপশান, 5 পয়সা, 2 পয়সা, 4 পয়সা আর 1 পয়সা। এটা 2 পয়সা। আমরা যারা গল্পটা ভালো করে পড়ে নেব তারা অবশ্যই এগুলো সব পেরেই যাবে, এগুলো নিয়ে খুব একটা বিষয় নয়। তবে যেহেতু এখন বইটা পাওয়া যাচ্ছে না, PDF দিয়ে দিয়েছে, PDF থেকে গল্পটা ভালো করে পড়তে হবে, পড়ে এই যে প্রশ্নগুলো সেগুলোকে ঠিক করতে হবে। এবার আসছে তুলনামূলক জটিল প্রশ্ন আসবে। 3 রকমের, মানে কোয়ালিটির দিক দিয়ে 3 রকমের। প্রথমটা হচ্ছে গিয়ে অপেক্ষাকৃত প্রাথমিক ও সাধারণ প্রশ্ন, প্রথমে থাকছে এটা, দ্বিতীয় থাকছে গিয়ে জটিল প্রশ্ন, তৃতীয়ত থাকছে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন, আর শেষটাই থাকছে গিয়ে একেবারে জটিল এবং তুলনামূলক জটিল প্রশ্ন। জটিল এবং তুলনামূলক জটিল প্রশ্ন থাকছে এটা। সুতরাং আমরা এবারে দ্বিতীয় পর্যায়ে যাই। সেই দ্বিতীয় পর্যায়টি হচ্ছে তুলনামূলক জটিল প্রশ্ন। এখানে যেমন আসবে, খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব মনোপুত হইল না।
কোন প্রস্তাব? ক্ষীরের পুর দিয়ে পিঠে করার প্রস্তাব, দূরে গিয়ে নারকেল খাওয়ার প্রস্তাব, সূচি বস্ত্রে কাজে হাত লাগানোর প্রস্তাব এবং জল দেওয়া ভাত খাওয়ার প্রস্তাব। আমরা এবার আসছে পাত্রটির বয়স কত? পাত্রটির বয়স তো বলেই দিয়েছি, 40-এর বেশি নয়, মানে ওই 40-এর কাছাকাছি হবে। এবার আসছে যাকে আমরা বলি ফিল আপ ইন দ্য ব্ল্যাঙ্কস। ড্যাশ দিদি ক্ষীর তৈরি করছিল। কে করছিল সেটি আমাদের বোঝাতে হবে। একবার ড্যাশ পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল। কোথায়? না কালীঘাটে, সেটা দেখতে হবে। এটা ওই যখন বসন্ত রোগে আক্রান্ত হয় তখন সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয় টালাতে থাকে, উত্তর কলকাতা শ্যামবাজারের কাছে, ওখানে তাকে দিয়ে আসা হয়েছিল এবং তার মৃত্যুটা ওখানেই ঘটেছিল। এবার আসছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমরা বলি এটাকে অপেক্ষাকৃত প্রাথমিক সাধারণ হলেও এটা বিকল্প এইভাবে তৈরি হয়েছে যে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। চাঁদের পাহাড়, উপেক্ষিতা, মেঘমল্লার অভিযাত্রী, এটা হলো বাঁ দিক। আর ডান দিকে থাকছে ছোট গল্প, ভ্রমণ কাহিনী, গল্পগ্রন্থ, অভিযানমূলক কাহিনী। তাহলে এখানে ওই যে মেঘমল্লার আমাদের যে কাব্যগ্রন্থটি, এটি হচ্ছে গল্পগ্রন্থ। এইভাবে আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভের সঙ্গে মিলিয়ে এখানে আসি। আমরা আর একটা প্রশ্ন দেখতে পারি, সেটা হচ্ছে মেটে আলু, সরু চাকলি, হলদে পুঁই ডাঁটা, পাটিসাপটা। রায় কাকা দিয়েছে, খুড়িমা দিয়েছে বরজপোতার বন আর অন্নপূর্ণার গড়া পিঠে। তাহলে আমরা এখান থেকে দেখব যে মেটে আলু বরজপোতা আর পাটিসাপটা হচ্ছে অন্নপূর্ণার গড়া, আর এই যে হলদে পুঁই ডাঁটা সেটা আমরা পেয়েছি তোমার খুড়িমা দিয়েছে। এর অপশানগুলো বিভিন্ন রয়েছে, সেই বিভিন্ন অপশানগুলোকে আমাদের যে স্তম্ভ তৈরি হবে সেই স্তম্ভের সঙ্গে এখানে মেলাতে হবে কোন অপশানটি উপযুক্ত। এবার আসবে বিবৃতিগুলির সঠিক কারণ ব্যাখ্যা করো। বিবৃতি কি? বিবৃতি হলো যে কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। এবার কি কি অপশান আছে? সহায় হরি বরজপোতার বন থেকে মেটে আলু চুরি করেছে, সহায় হরিকে একঘরে করার কারণ জানানোর জন্য। 3, অন্নপূর্ণা রায় কাকার দেওয়া পুঁই শাক ফেলে দিয়েছে, সহায় হরি কালীময়ের কাছে টাকা ধার নিয়েছে। তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারি 2 নম্বর অপশানটা হবে, অর্থাৎ সহায় হরিকে একঘরে করার কারণ জানানোর জন্য ডাকা হয়েছে। যে তার মেয়ের বয়স হয়ে গেছে 15 বছর বা 13 বছর জানে তারা, সুতরাং তাকে বিয়ে না দেওয়া হলে পরে তাকে একঘরে করা হবে, তার নাপিত, পুরুত, ঘাটের জল এসব বন্ধ করা হবে। এ এক পুরনো দিনের একটা মানুষকে অত্যাচার করার একটা পদ্ধতি, যদি এখনও আজও চলছে, সে ট্র্যাডিশনের কোনো অসুবিধা নেই, সব বদল হয়নি, সব শুধু নাম বদল হয়েছে। চরিত্রের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আজও বদল হয়নি। তখন একরকম করে অত্যাচার হতো আর এখন নামটা বদল হয়েছে, কিন্তু মানুষ আজও অত্যাচারিত। এবার দ্বিতীয় আমরা আরেকটা দেখে নিতে পারি যে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, কারণ জামাইয়ের বয়স একটু বেশি, জামাই সঙ্গতিপূর্ণ, জামাইয়ের শহর অঞ্চলে বাড়ি, খেন্তির পূর্বে একবার আশীর্বাদ হয়েছিল। এখানে খেন্তির পূর্বে একবার আশীর্বাদ হয়েছিল এটাও সত্য, জামাইয়ের শহর অঞ্চলে বাড়ি এটাও সত্য, জামাই একটু সঙ্গতিপূর্ণ সেটাও আমার সত্য, কিন্তু অন্নপূর্ণা তার সামনে আসছে না, তার কারণ হচ্ছে জামাইয়ের বয়স একটু বেশি। এবার আমরা আসবো ডায়াগ্রাম বা রেখাচিত্র। রেখাচিত্র হচ্ছে কীরকম না অন্নপূর্ণার মানসিকতা, অন্নপূর্ণা কেমন ধরনের মানসিকতা। এবার অন্নপূর্ণার মানসিকতাকে আমরা যদি ভাগ করি তাহলে দেখব সহায় হরির আহার প্রিয়তার প্রতি ক্ষোভ, খেন্তির বিবাহ নিয়ে উদাসীনতা, পুঁই শাকের প্রতি আকর্ষণ, এটা একটা সিরিজে থাকলো। 1 2 নম্বর সিরিজে থাকলো সহায় হরির সংসারের প্রতি উদাসীনতা, খেন্তির আহার প্রিয়তার প্রতি বিরক্তি, খেন্তির প্রতি
প্রকাশ্যে বিরক্তি সত্ত্বেও গোপনে স্নেহপরায়ণতা। 3 নম্বর হচ্ছে সহায়রীকে একঘরে করা নিয়ে সংশয়, রাধির আহার প্রিয়তার প্রতি ক্ষোভ, খেন্তির বিবাহের ঘটকালিতে আনন্দ। আর লাস্ট সহায়হরির মাছ ধরা নিয়ে ব্যঙ্গ, বিবাহযোগ্য মেয়েকে নিয়ে উদাসীনতা আর প্রবল রন্ধন প্রীতি। এই যে 4টে অপশান দেওয়া আছে, এই অপশান থেকে আমাদের বেছে নিতে হবে। সেই বেছে নেওয়া উত্তরটি হবে খ, সহায়হরির সংসারের প্রতি উদাসীনতা, খেন্তির আহার প্রিয়তা, খেন্তির প্রতি প্রকাশ্য বিরক্ত হওয়া সত্ত্বেও গোপনে তার প্রতি যে ভালোবাসা অন্নপূর্ণার, সেটি হচ্ছে এই অপশানটার উত্তর। সুতরাং এইভাবে আমরা পুঁই মাছা গল্পের বিভিন্ন যে প্রশ্নগুলো আমরা উত্তর তৈরি করব এবং সেইগুলো সবই তো এমসিকিউ হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে তো আমি আবার বললাম যে এটা হচ্ছে ওএমআর শিট। সে ওএমআর শিটের জন্য আমাদের কিন্তু প্রস্তুতি নিতে গেলে যেটা করতে হবে, গল্পটা কিন্তু একেবারে সুন্দর করে পড়তে হবে। আর তো নোটের সেই বস্তা পচা নোটের যুগ চলে গেছে, আর নোট দেওয়া নয়। এখন গল্পটিকে একেবারে সুন্দর করে প্রত্যেকটি শব্দের মানে জানতে হবে এবং প্রত্যেকটা কার্যকারণ জানতে হবে এবং প্রত্যেকটা চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য জানতে হবে। আর সব শেষে গল্পটির যে টোটালিটি, অর্থাৎ লেখক কী বলতে চান এই গল্পের মাধ্যমে, সেটিও বুঝতে হবে। এইভাবে আমরা একাদশ শ্রেণীর যে একটি মাত্র গল্প, সেই গল্পটি যে পুঁই মাছা, সেটি আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।